নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 2-এর যে সরল সুদ কষার কোষে দেখি অঙ্কগুলি আছে 15 দাগ থেকে সেই অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা 1 দাগ থেকে 14 দাগের অঙ্কগুলি এখনও দেখোনি তার সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো, বা নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও পার্সোনালাইজ করে রেখো, তাহলে তোমরা নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখো এরপরে 15 দাগের কি বলেছে। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে প্রথমে একটা তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কত টাকা ধার করেছিলেন? 15,000 টাকা। কিন্তু 5 বছর পরে সেই ধার শোধ করতে তাকে এত টাকা দিতে হলো, অর্থাৎ এই টাকাটা কি হয়ে গেল, সমিতিকে যখন ফেরত দিচ্ছে এটা কি সুদ আসলে দিচ্ছে। এরপরে আমাদেরকে কি বের করতে হবে? আমাদের আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, আর কি সময় দেওয়া আছে। এখান থেকে কি আমরা বার্ষিক শতকরা সরল সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটি আমরা এভাবে করব। তাহলে আসল আমাদের কত ছিল? আসল ছিল আমাদের পি সমান হচ্ছে 15,000 টাকা, এবং কি সুদ আসল বলা আছে। সময় আগে আমরা লিখে নিই, সময় টি সমান আমাদের 5 বছর দেয়া আছে। এখানে কিন্তু আমাদের সুদ আসল দেয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে? সুদটা বের করে নিতে হবে। সুদ আসল কত? 22,125 টাকা। এখান থেকে আমাদেরকে কি সুদ বের করতে হবে। সুদ কত হয়ে যাবে না, সুদ আসল থেকে যখন বিয়োগ করব আমরা কি আসলটা, তখন আমরা কি সুদ পেয়ে যাব এত টাকা। তাহলে আমাদের কত হলো? 5, 2, 1 আর 5 আর কত দিতে 7 টাকা হয়ে গেল আমাদের 7,125 টাকা। এরপর আমাদেরকে কি করতে হবে? ধরে নিতে হবে যে বার্ষিক সুদের হার কত। তাহলে বার্ষিক সুদের হার আমাদের কত হয়ে গেল? R% আমরা ধরে নিলাম। আমরা কি জানি? I সমান PRT/100। এখান থেকে আমাদের কি R বার করতে হবে। তাহলে R সমান আমরা কি করব? তাহলে দেখো R সমান I ইন্টু 100/P ইন্টু টি। এরপরে কি এই মানগুলি আমরা বসাবো। I মানে আমরা কত সুদ পেলাম? 7,125 টাকা ইন্টু 100/P সমান আমরা কত? 15,000 টাকা পেয়েছি, এবং টি হচ্ছে আমাদের 5 বছর। এই শূন্য কাটা গেল। 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 একে 5 আর 2 21, 5 4 20, 20 আর 12, 5 6 20 আর 12, 5 2 10 আর 5 5 25। আবার আমরা 5 দিয়ে কাটবো, 5 30, 5 2 10, 5 3 15, 5 2 10 আর এখানে কত? 22, 5 4 20, এখানে কত? 42, 5 8 আমাদের কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। আর এখানে 40, 5 5 25, আবার 5 6 30, 5 5 25 আর এখানে কত? 3 35, 5 7 35। তাহলে 6/57 আমাদের 6 থাকছে। 6 6 8 48 আর 6 9 54, আর 54 আর 3 6 পূর্ণ 3 6 বা 9 পূর্ণ 1 2 আমাদের হলো। তাহলে আমাদের কত হলো? বার্ষিক সরল সুদের হার আমাদের কত হলো? 9.125%। এরপরে আমরা 16টা দেখব। 16টা কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। আমাদের এখানে কি বলা আছে যে তিনি কিছু টাকা কি কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর পেয়েছিলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংক ও কিছু টাকা অফিসে জমা রাখেন। প্রতি বছর তিনি সুদ বাবদ কিন্তু 5,400 টাকা পান। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 5% এবং 6%। তাহলে সেক্ষেত্রে তিনি কত টাকা কোথায় রেখেছিলেন আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা কি করব? দেখো অঙ্কটি, তাহলে আমরা জানি না কোথায় কত টাকা রেখেছিলেন। আমরা কি ধরে নেব যে ব্যাংকে রেখেছেন X টাকা, ব্যাংকে রেখেছেন X টাকা, ও পোস্ট অফিসে তাহলে কত রেখেছেন? অবশ্যই যেই টাকাটা অবসর পেয়েছেন, যেই টাকাটা পেয়েছিলেন তার বাকি টাকাটা রেখেছেন। তাহলে পোস্ট অফিসে রেখেছেন
কত 1,00,000 টাকা থেকে আমাদের কি এই টাকাটা, যেই টাকাটা ব্যাংকে রেখেছেন সেই টাকাটার থেকে বাদ দিয়ে আমাদের কি পোস্ট অফিসে রেখেছেন। ধরো আমরা 5,000, তুমি 5,000 টাকা কোনো কোথাও কাজ করতে, সেখান থেকে তুমি 5,000 টাকা পেলে, এরপরে তুমি 5,000 টাকা ব্যাংকে এবং পোস্ট অফিসে দুভাগে বিভক্ত করেছো। তাহলে এই 5,000 টাকাটা প্রথমে তুমি ব্যাংকে, ধরো 5,000 টাকার মধ্যে তুমি এই 5,000 টাকার মধ্যে তুমি 2,000 টাকা যদি ব্যাংকে রাখো এবং বাকি টাকাটা তুমি তাহলে পোস্ট অফিসে রেখেছো, তাহলে বাকি টাকাটার ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে এইটা থেকে মাইনাস করছো, তবেই তুমি কি বাকি টাকাটা পাচ্ছ। তাহলে বাকি টাকাটা কী হয়ে যাবে, 3,000 টাকা। তাহলে কোথাও কীভাবে পেলে না, তুমি ব্যাংকে যেই টাকাটা রেখেছিলে সেই টাকাটা থেকে কি মোট টাকাটা যদি বিয়োগ দাও তাহলে সেটা তুমি পোস্ট অফিসে রেখেছো। এরপরে ব্যাংকে 1% হারে কি 5% হারে সুদ দিচ্ছে এবং কি পোস্ট অফিসে 6% হারে সুদ দেয়। এরপরে তুমি এই দুটো সুদ বাবদ তুমি কত পাও না, সুদ বাবদ ধরো 5,420 টাকা করে তুমি প্রত্যেক বছর পাচ্ছ। এরপর আমাদেরকে কি এখানে বার করতে বলেছে যে তুমি কোথায় কত টাকা রেখেছিলে। তাহলে কোথায় কত টাকা রেখেছিলে জানার জন্য আমাদেরকে কি, আমরা জানি না, তাই আমরা এখানে কি X টাকা ধরে নিয়েছি ব্যাংকে রেখেছেন, এবং পোস্ট অফিসে কি না যে মোট টাকাটা ছিল তার থেকে কি X টাকা বিয়োগ করেছে, অর্থাৎ X টাকাটা বাদ দিয়ে পোস্ট অফিসে রেখেছেন। এরপরে পোস্ট অফিস থেকে এরপরে সুদ আলাদা এবং ব্যাংকের সুদ আমাদের বলে দেওয়া আছে। আমরা কি করব না, ব্যাংক থেকে কত সুদ পান সেটা বার করব। তাহলে ব্যাংকে সুদ পান বা ব্যাংক থেকে সুদ পান কত, দেখো X টাকা তো রেখেছেন, এখানে কত 5% হারে বলা আছে। তাহলে 5 ইন্টু কত, এখানে I সমান PR/100। এখানে টি কত সময়ের জন্য রেখেছেন, আমাদের 1 বছরের জন্য, যেহেতু প্রতি বছর তিনি সুদ পান। তাহলে এখানে কত 100 হয়ে গেল, সমান কত 5x/100 টাকা। এরপরে তিনি পোস্ট অফিস থেকে সুদ পান কত, পোস্ট অফিস থেকে সুদ পান বা সুদ কত, পি কত আমাদের কত 1,00,000 থেকে মাইনাস X, তাহলে 1,00,000 মাইনাস আমাদের X ইন্টু এটা হচ্ছে আমাদের আসল। এরপরে টি হচ্ছে 1 সময়ের জন্য, কিন্তু এখানে সুদের হার হচ্ছে 6%, 1/100। তাহলে এই টাকাটা তিনি ব্যাংক থেকে পান। এরপরে এই দুটো টাকা মিলিয়ে তিনি কিন্তু 5,400 টাকা প্রতি বছরে পান। তাহলে শর্তটা আমাদের কি, শর্তে কি বলা আছে আমাদের 5x/100 প্লাস 1,00,000 মাইনাস 6 আমাদের এত টাকা সমান কত 5,400 টাকা। আর এখানে কি 100 যদি আমাদের লসাগু হয় তাহলে এখানে কি হচ্ছে আমাদের 5x প্লাস এখানে 6 দিয়ে গুণ করব মাইনাস 6x সমান আমাদের কত 5400 ইন্টু 100 মানে কত, দুটো জিরো বসে যাবে বা 100 এভাবে লিখলাম। দেখো 5x মাইনাস 6x বিয়োগ করলে কত মাইনাস x হয়ে যায়। এরপরে দেখো 5,000 5,40,000 শূন্য আর এখানের জন্য দুটো শূন্য। এরপরে এই টাকাটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে 6,00,000। এটা যদি 6,00,000 থেকে 5,40,000 আমরা বিয়োগ করি কত পড়ে থাকে না 16,000 পড়ে থাকে। এবং কি এটা কি বড় তাই মাইনাস, আর এখানেও কি মাইনাস এক্স আছে, তাহলে এই মাইনাস কাটা গেল, এক্স সমান আমরা কত 60,000। তাহলে এই 60,000 টাকা তিনি কোথায় রেখেছিলেন না ব্যাংকে রেখেছিলেন। তাহলে ব্যাংকে রেখেছিলেন কত, ব্যাংকে রেখেছিলেন আমাদের আসলাম চাচা কত 60,000 টাকা রেখেছিলেন। ও তিনি পোস্ট অফিসে কত রেখেছিলেন, তিনি পোস্ট অফিসে রেখেছিলেন আমাদের বাকি টাকাটা পোস্ট অফিসে, তাহলে কত 1,00,000 থেকে যদি 60,000 বিয়োগ দিই আমাদের কত থাকে 40,000 টাকা। তাহলে তিনি 60,000 টাকা রেখেছিলেন ব্যাংকে এবং 40,000 টাকা রেখেছিলেন পোস্ট অফিসে। 17টা দেখো রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন। তাহলে আগের মতনই আমাদের সেম অঙ্ক, এখানে কি 10,000 টাকা তিনি দুটো আলাদা ব্যাংকে রেখেছিলেন এবং সেখানে কি ব্যাংকের সুদের হার বিভিন্ন 6% এবং 7%, আর এখানে কত দেওয়া আছে সময় হচ্ছে 2 বছর, এবং তিনি সুদ বাবদ অর্থাৎ এই দুটো ব্যাংক থেকে মোট তিনি মিলিয়ে 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আগের মতনই আমাদেরকে কি ধরে নিতে হবে যে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন বা টাকা রেখেছিলেন x টাকা বা টাকা রাখেন x টাকা ও
দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন বা রাখেন কত, 10,000 থেকে X টাকা, অর্থাৎ এই বাকি টাকাটা তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন। এরপর আমাদের কি সুদ বাবদ, অর্থাৎ প্রথম ব্যাংক থেকে তিনি সুদ কত পেতেন, প্রথম ব্যাংক থেকে সুদ পান কত, 2 বছর পরে, 2 বছর, এখানে কিন্তু সময় হচ্ছে 2, তাহলে X ইন্টু আমাদের কত সুদ বলেছিলেন 6% প্রথম ব্যাংকে, এবং সময় ছিল 2 বাই 100, PRT বাই 100, তাহলে 6 দিয়ে 12 X বাই 100 টাকা। এরপরে দেখো দ্বিতীয় ব্যাংকে সুদের হার কত ছিল, দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পান এটা হচ্ছে আসল 10,000 মাইনাস X ইন্টু কত 7% হারে, এবং সময় আমাদের 2 বছর বাই 100 টাকা সমান আমাদের কত, 7 দিয়ে 14 ইন্টু এটা যদি গুণ করে দিই মাইনাস 14X বাই আমাদের 100 টাকা। এরপরে তিনি কি বলেছেন, শর্তে যে সুদ বাবদ কত টাকা পান না, 1280 টাকা পান। 1200X বাই আমরা যদি দুটো সুদকে যোগ করে দিই তবে আমরা কি মোট তিনি যেই টাকাটা সুদ বাবদ পান সেটাই আমরা পাবো। এটা সমান আমাদের 1280 বলা আছে। এরপর আমরা ক্যালকুলেশন করব। দেখো 1200X প্লাস 14,000 মাইনাস 14X সমান কত, 1280 ইন্টু 100, তাহলে 1200X থেকে কত, 1400X মাইনাস 2X, এবং 100 থেকে এটা থেকে এটা যদি বিয়োগ করি এটা কি এই দিকে আসবে, দেখো 0 1, মাইনাস 2X সমান এটা থেকে আমরা যদি বিয়োগ দিই কত হয়, আমাদের মাইনাস 12,000 হয়ে যাবে। মাইনাস এবং এই মাইনাস কাটা গেল, X সমান আমাদের কত পড়ে রইল, 6,000 টাকা। তাহলে X সমান আমাদের কি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন 4,000 টাকা। যেহেতু এখানে কি 10,000 টাকা বলেছে, তাহলে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে কি 4,000 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে প্রথম ব্যাংকে রেখেছিলেন রেখা দিদি, প্রথম ব্যাংকে 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 4,000। দেখো 10,000 থেকে যদি 6,000 আমরা বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকে আমাদের 4,000 টাকা। তাহলে এখানে 10,000 থেকে 6,000 বিয়োগ দিলে আমাদের কি 4,000 টাকা তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন আমরা বলতে পারছি। তাহলে কোথায় কত টাকা রেখেছিলেন সেটা আমরা জানি না, এবং কি সেখানে আমরা ধরে নিলাম যে X টাকা রেখেছিলেন প্রথম ব্যাংকে এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস X টাকা। এই প্রথম ব্যাংক থেকে তিনি সুদ পান বের করলাম, তারপরে আমরা কি বের করলাম না দ্বিতীয় ব্যাংক থেকে কত সুদ পান, এবং কি বলা আছে তিনি দুটি ব্যাংক থেকে মোট সুদ হিসেবে 1280 টাকা পান। সেটাই আমরা শর্তে দুটো সুদ আমরা যোগ করে আমরা কি পেলাম না X সমান 6,000 টাকা। X সমান যখন 6,000 টাকা, অর্থাৎ তিনি X টাকা রেখেছিলেন প্রথম ব্যাংকে, অর্থাৎ 6,000 টাকা প্রথম ব্যাংকে, এবং দ্বিতীয় ব্যাংকে কত না 4,000 টাকা রেখেছিলেন। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। তবু তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা আগে নিজেরা বাড়িতে এই অঙ্কগুলি দেখার পর করো, তারপরেও অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো 18 দাগের অঙ্কটা। 18 দাগে কি বলেছে, 18টা দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। প্রথমে কি তিনি 15,000 টাকা জমা দিয়েছিলেন, কিন্তু 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। ওই টাকাটা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি কি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে তাহলে তিনি সুদ আসলে কত টাকা পাবেন। তাহলে কোনো ব্যাংকে ধরো তিনি রেখেছিলেন, সময় হচ্ছে আমাদের সময়সীমা 1 বছর, তাই তো 1 বছরের জন্য তিনি 3 মাস কি 15,000 টাকাটা তিনি খাটিয়েছেন। তারপরে কি না এই 3 মাস পর, এই 3 মাস চলার পর তিনি কি 3,000 এখান থেকে কি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 3,000 টাকা যখন এখান থেকে তুলে নিলেন তখন কত 12,000 টাকা রইল। এরপরে এই 12,000 টাকা যখন ছিল তার 3 মাস পর এই টাকাটা কি সুদ খাটছে। এরপরে
এরপরে কি হচ্ছে না, এই 12,000 টাকার তিনি আবার এটা কি 3 মাসের জন্য ছিল, এরপরে এই 3 মাস পর তিনি আবার কি করলেন না, এর সঙ্গে কিন্তু আবার 8,000 টাকা যোগ করলেন, অর্থাৎ কত হয়ে গেল আমাদের 20,000 টাকা। এই 20,000 টাকাটাই তিনি কি, এটাও কি 3 মাস ছিল, বাকি 6 মাস তিনি খাটিয়েছেন, তাহলে তিনি সুদ আসলে কত টাকা পেয়েছেন সেটাই আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি, প্রথম ক্ষেত্রে আমরা এই যে 15,000 টাকাটা 3 মাস খাটিয়েছেন তিনি, তাহলে 3 মাসের জন্য সুদ কত পেয়েছেন সেটা বের করব। তাহলে আমরা বের করব, প্রথম ক্ষেত্রে আমরা কি পেলাম যে 15,000, আসল কত, প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে পি সমান আমাদের 15,000 টাকা, সময় ছিল আমাদের কত 3 মাস। 3 মাস সমান আমরা কি বছরে কনভার্ট করব, তাহলে 3 মাস সমান কত, 3/12 সমান 1/4 বছর। এরপরে কত পার্সেন্ট হারে ব্যাংক সুদ দিচ্ছিলেন, সুদের হার R% সমান কত, সুদের হার 5%। তাহলে সুদ সমান আমাদের কত, সুদ I সমান বা I1 সমান আমরা কি বের করতে পারি, প্রথম ক্ষেত্রে I1 সমান 15,000 টাকা ছিল আসল, আর সময় ছিল 1/4 বছর, এবং আর কত 5% বাই 100 টাকা। এই শূন্য আমাদের কাটা গেল, তাহলে 150 × 5 বাই এখানে কত 4, তাহলে কত হয়ে গেল 5 15 75, 750 বাই 4 টাকা। এরপরে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে আসল আমাদের কত থাকছে, বা 3 মাস পর আমাদের আসল হচ্ছে, বা দ্বিতীয় ক্ষেত্রে কি 3 মাস পর আসল, অর্থাৎ আসল তখন পি সমান কিন্তু 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নেওয়ার পর টাকা থাকে, বা তোমরা এভাবেও করতে পারো যে 3,000 টাকা তুলে নেওয়ার পর আমাদের থাকে 12,000 টাকা। এক্ষেত্রে কি R% হচ্ছে আমাদের কত 5%, আর টি সমান আমাদের দেখো এখানেও কিন্তু 3 মাস বলা আছে আমাদের, 3 মাস সমান কত 3/12 সমান 1/4 বছর। সেক্ষেত্রে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে পি হচ্ছে আমাদের কত 12,000 টাকা ইন্টু আর হচ্ছে 5 এবং 1/4 বাই কত 100, 0 কাটা গেল, 5 12 60, 600/4 টাকা। এরপরে কি বলেছে, তৃতীয় ক্ষেত্রে আমাদের আসল বা বাকি 3 মাস পর, ওই 3 মাস পর আমাদের কত 8,000 টাকা তিনি জমা দিলেন। তাহলে কি বলতে পারি, 3 মাস পর, 3 মাস পর না লিখে আমি এখানে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে লিখেছি তাই এখানে কি তৃতীয় ক্ষেত্রে লিখতে পারি। তৃতীয় ক্ষেত্রে কি আসল আমাদের কত, আসল পি সমান আমাদের কত হয়ে গেল, দেখো এই যে 12,000 টাকাটা ছিল তারপরে তিনি কি 8,000 টাকা দিলেন, তাহলে 12,000 প্লাস আমাদের 8,000 টাকা সমান কত 20,000 টাকা হয়ে গেল। এবং এখানে সময়সীমা দেখো, এখানে সময় হচ্ছে 6 মাস, তাই তো, বাকি রইল কত, এখানে দেখো 3 মাস, প্রথম 3 মাস তারপরে 3 মাস, তাহলে বাকি কত রইল, এই 6 মাসের জন্য তিনি আবার এই টাকাটা সুদ কাটাচ্ছেন, তাই বাকি রইল আমাদের কত 6 মাস সমান কত 1/2 বছর, এবং সুদের হার R% সমান আমাদের কত 5%। তাই এই ক্ষেত্রে আমাদের সুদ কত, সুদ হচ্ছে আমাদের দেখো 20,000 টাকা ইন্টু কত 5 × হাফ বাই আমাদের কত হয়ে যাচ্ছে এখানে 100, তাহলে 5 2 1000, 1000/2 টাকা। তাহলে তিনি এখানে মোট সুদ কত, এখানে আমরা কি বলতে পারি, মোট সুদ আমরা কত পাচ্ছি, মোট সুদ হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, তিনটে ক্ষেত্রে আমরা সুদটা পাচ্ছি, সেই সুদটা তো আমাদের যোগ হচ্ছে, মোট সুদ হচ্ছে আমাদের কত 750/4, আর কত 600/4 প্লাস 1000/2, এটাকে যদি লসাগু করি 4 লসাগু, তাহলে প্লাস 600 প্লাস এখানে কত 2,000 টাকা সমান আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো 3350, 50/4 বা কত, এটাকে যদি ভাগ করি 4 8 32 আর 15, 4 3 12 আর 30, 4 7 28 আর 2 5, 837.5 টাকা। এরপরে কি বলেছেন যে দেখো আমাদের এখানে বলে আছে যে ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন, এখানে ওই বছরের শেষে, তাহলে বছরের শেষে যখন লাস্ট আমরা টাকাটা রাখলাম, টাকাটা কত টাকা ছিল আমাদের, কিন্তু 20,000 টাকাটা আমাদের কিন্তু লাস্টে ছিল, তাই তো, এই 20,000 টাকাটার সঙ্গে তখন কিন্তু এইটা আসল, তাহলে এই আসলটার সঙ্গে কিন্তু আমাদের সুদটা যোগ হবে। তাহলে তিনি সুদে আসলে কি লিখতে পারি, দীপবাবু সুদে আসলে
পাবেন 20,000 প্লাস 837.5 টাকা সমান আমাদের কত? 20,837.5 টাকা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মেন হচ্ছে, দেখো এখানে সুদ আসলে বলেছে, তাহলে এখানে আসলটা কোনটা যোগ হচ্ছে না, যেটা লাস্ট অবধি আমাদের কি আবার 8,000 টাকা জমা দেওয়ার পর হলো, সেই টাকাটাই আমরা কি আসল হচ্ছে। তাহলে এই আসলের সঙ্গে কি মোট সুদটা যোগ হয়ে আমরা কি সুদে আসলে দীপবাবু সুদে আসলে এই টাকাটা পাচ্ছেন। তাহলে প্রথম ক্ষেত্রে তিনি কি করেছিলেন, দেখো প্রথমে আমরা কি 15,000 টাকা তিনি 3 মাসের জন্য রেখেছিলেন। তাহলে 15,000 টাকার 3 মাসের সুদ আমাদের কত হয়ে গেল? 750/4 টাকা। তারপরে কি 15,000 টাকা 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নেওয়ার পর তার কাছে টাকা থাকছে আমাদের কত? 12,000 টাকা। তোমরা যদি ভাষায় লিখতে চাও তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো 3 মাস পর 15,000 টাকা কি 3,000 টাকা তিনি তুলে নিলেন, তাহলে তখন আসল হচ্ছে 12,000 টাকা এবং সুদের হার সেক্ষেত্রে 5% হলে 3 মাস পর তিনি সুদ পাবেন আবার কত না 600/4 টাকা। এরপরে তিনি এই 12,000 টাকা আবার 3 মাস পর তিনি 8,000 টাকা আরও যোগ করলেন, তাহলে এখন বর্তমান আসল হচ্ছে আমাদের 20,000 টাকা। এই 20,000 টাকাটা কি 6 মাসের জন্য আছে, তাহলে বাকি সময়ের জন্য সুদ কত হয়ে গেল? 1,000/2 টাকা। এরপরে তিনি মোট সুদ কত টাকা পাচ্ছেন? মোট সুদ হচ্ছে আমাদের 750/4 প্লাস 600/4 প্লাস 1,000/2 সমান কত হয়ে গেল? 837.5 টাকা। এরপরে বলা আছে যে দীপবাবু সুদে আসলে কত পাবেন। তাহলে লাস্টে আমাদের যেটা বর্তমান আসল, অর্থাৎ 12,000 টাকা থেকে যখন 8,000 টাকা যোগ দিলেন লাস্ট, তখন 20,000 টাকা হলো। এই 20,000 টাকাটাই হলো আমাদের আসল। তাহলে এই 20,000 টাকার সঙ্গে আমাদের মোট সুদ যোগ করলে 20,837.5 টাকা হয়। এই টাকাটাই তিনি সুদে আসলে পাবেন। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলি নিজেরা বাড়িতে ভালো করে আরেকবার করে প্র্যাকটিস করো, তারপরে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও পার্সোনালাইজ করে রেখো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ।